অর্জিত ছুটির হিসাব 2025। এই ছুটি ভোগ করার পর অবশিষ্ট ছুটি অবসর গ্রহণের সময় 18 মাস পর্যন্ত বিক্রি বা নগদায়ন করে থাকেন। সাধারণত আমরা নির্ধারিত ছকের মাধ্যমে ছুটির হিসাব বের করি, কিন্তু আজ আমরা সূত্রের মাধ্যমে অর্জিত ছুটি হিসাব কিভাবে করে তা বের করব। ধরি জনাব আকবর হোসেন উচ্চমান সহকারী, তার যোগদান ও অবসর সংক্রান্ত তথ্যাদি এখানে দেখানো হচ্ছে। তিনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন 29 ডিসেম্বর 1983 তারিখে। গত 1/9/1994 হতে 5 মাস অধ্যয়ন ছুটি ভোগ করেন। গত 7/7/2000 হতে 15 দিন গড় বেতনের ছুটি ভোগ করেন। সহজেই বোঝার জন্য এখানে আবার দেওয়া হলো, তিনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন 29 ডিসেম্বর 1983 তারিখে এবং গত 1/9/1994 হতে 5 মাস অধ্যয়ন ছুটি ভোগ করেন। গত 7/7/2000 হতে 15 দিন গড় বেতনের ছুটি ভোগ করেন। 15/9/2002 হতে 6 মাস গড় বেতনের ছুটি ভোগ করে এবং 3 মাস অর্ধ গড় বেতনের ছুটি ভোগ করেন। গত 21 ডিসেম্বর 2008 অবসর গ্রহণ করেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আজ আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী জনাব আকবর হোসেনের হিসাব মোট গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি বের করব। প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার চাকরিকাল কি এবং কর্মকাল কি। ছুটি সাধারণত কর্মকালের ভিত্তিতে বের করা হয়। চাকরিকাল হচ্ছে তিনি ছুটি সহ যদি দিন কাজে নিযুক্ত ছিলেন, এখানে অসাধারণ ছুটি বাদ দিতে হয়। অন্যদিকে বিভিন্ন ছুটি ব্যতীত যতদিন কর্মে নিযুক্ত ছিল তাই কর্মকাল। এক্ষেত্রে নৈমিত্তিক ছুটি যুক্ত থাকে, কারণ আমরা জানি নৈমিত্তিক ছুটি কোনো ছুটিই না। আরও উল্লেখ যে ছুটি হিসাব করতে সাপ্তাহিক এবং সরকারি ছুটি অন্তর্ভুক্ত করতে হয়। প্রথমে আমরা চাকরিকাল বের করব। এখানে 31 ডিসেম্বর 2008 থেকে 29 ডিসেম্বর 1983, অর্থাৎ এখানে অবসর গ্রহণের তারিখ এবং যোগদানের তারিখ যোগ 1 দিন। আমরা এখানে চাকরিকাল পেলাম 25 বছর 0 মাস, অর্থাৎ 0 মাস 3 দিন। মোট কার্যকাল বের করার সূত্র চাকরিকাল থেকে ভোগকৃত ছুটি। এখন ভোগকৃত ছুটিগুলো যোগ করে হিসাব করি। 5 মাস যোগ 15 দিন যোগ 6 মাস যোগ 3 মাস সমান 1 বছর 2 মাস 15 দিন ছুটি তিনি ভোগ করেন। এখানে গড় বেতনে অর্ধ গড় বেতনের সহ সকল ছুটি অন্তর্ভুক্ত হবে। তাহলে সূত্র মোতাবেক 25 বছর 0 মাস 3 দিন থেকে এখন বাদ যাবে 1 বছর 2 মাস 15 দিন। কার্যকাল সমান চাকরিকাল থেকে বাদ যাবে ভোগকৃত ছুটিকাল। পেয়ে গেলাম কর্মকাল 23 বছর 9 মাস 18 দিন মাত্র। এবার আসুন আমরা বছর মাসকে দিনে রূপান্তর করে ফেলি। এখানে 23 × 360 যোগ 9 × 12 যোগ 18 সমান 8568 দিন। এখানে আপনারা এই অঙ্কটি করলে হয়তো মিলাতে পারবেন না। এখানে নিচে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেমন 12 × 30 3 সমান 360 দিনে 1 বছর। এখানে 365 দিনেও 1 বছর হিসেব করা যেতে পারে, কারণ এ দুটোই সঠিক। এখন গড় বেতনে জমাকৃত অর্জিত ছুটির পরিমাণ যদি 8568 দিন হয়, তাহলে 11 দিন, অর্থাৎ প্রতি 11 দিনে 1 দিন গড় বেতনের ছুটি জমা হয়। মোট 779 দিন। উক্ত 779 দিনের ছুটিকে 365 দিয়ে ভাগ করলে আসবে 2 বছর 1 মাস 19 দিন। এবার অর্ধ গড় বেতনে জমাকৃত অর্জিত ছুটি পরিমাণ যদি 8568 দিন হয়, তাহলে 12 দিন, অর্থাৎ প্রতি 12 দিনে 1 দিন অর্ধ গড় বেতনের ছুটি জমা হবে 714 দিন। উক্ত 714 দিনের ছুটিকে 365 দিয়ে ভাগ করলে আসবে 1 বছর 11 মাস 19 দিন। এখন মোট জমাকৃত ছুটি হতে গড় বেতনের ছুটি বাদ দিতে হবে এবং অর্ধ গড় বেতনের ছুটি হতে অর্ধ গড় বেতনের ছুটি বাদ যাবে। উল্লেখ্য যে অধ্যয়ন ছুটি ও মাতৃত্বকালীন ছুটি এ ছুটির হিসাব হতে বাদ যাবে না। নিট গড় বেতনে অর্জিত ছুটি 2 বছর 1 মাস 19 দিন। এখান থেকে 6 মাস 15 দিন যদি বাদ যায়, তাহলে অবশিষ্ট থাকবে 1 বছর 7 মাস 4 দিন। নিট অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি 1 বছর 11 মাস 19 দিন। এখান থেকে যদি 3 মাস 0 দিন বাদ যায়,
তাহলে অবশিষ্ট থাকবে 1 বছর 8 মাস 19 দিন। উল্লেখ্য যে অর্ধ গড় বেতনে ছুটির হিসাব 4 মাসের অধিক জমা হবে না, কারণ সাধারণ অর্ধ গড় বেতনে 4 মাসের অধিক ছুটি কাটানো যায় না, যদিও চিকিৎসাজনিত কারণে 6 মাস পর্যন্ত কাটানো যায়। এই বিষয়গুলো অত্যন্ত ক্রিটিক্যাল, এগুলো এভাবে বোঝানো খুবই কঠিন। তবুও আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে একটি লিখিত পেজ দেওয়া হলো, আপনারা এটি দেখে বোঝার চেষ্টা করতে পারেন। তারপরে যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই ছুটি বিধিমালার সহায়তা নিতে পারেন। আর এই পোস্টটি সকলের উপকারার্থে আপনারা অবশ্যই শেয়ার করবেন, যাতে সকলের কাছে পৌঁছায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।